আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা কি বিগত সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায় থেকে বিগত পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসছিল এসএসসি 2025-এ যারা পরীক্ষা দিয়েছিল সেই 25-এ পরীক্ষা বোর্ড প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমত আমাদের কি যশোর বোর্ড 2025 নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের যশোর বোর্ডে একটা কোশ্চেন আসছিল 2025 সালে, আমরা এই কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো আমাদের উদ্দীপকটা একটু দেখি। বলতেছে 1 নম্বর যে নির্বাচনে জয়লাভ করার পর ক রাষ্ট্রের নতুন সরকার গঠিত হয়। কি নির্বাচনে জয়লাভ করার পর ক রাষ্ট্রের নতুন সরকার গঠিত হয়? ক্ষমতা লাভের পর নবগঠিত সরকার সর্বাধিক গুরুত্ব প্রদান করে। কি ক্ষমতা লাভের পর নবগঠিত সরকার সর্বাধিক গুরুত্ব প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষার প্রতি এবং এরপরে গুরুত্ব প্রদান করে দেশের জনগণের শিক্ষার উপর। দেখো আইন শৃঙ্খলা রক্ষার উপর, এরপরে দেশের গুরুত্ব প্রদান করে দেশের জনগণের শিক্ষার উপর, এবং কারণ শিক্ষিত জনগোষ্ঠী কি যা রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। এখন ক নম্বর প্রশ্ন দিয়েছে যে রাষ্ট্র কাকে বলে। তো এখন দেখো যে রাষ্ট্র কাকে বলে এখানে আমাদের উল্লেখ করে দেয় না যে কার মতে রাষ্ট্র কাকে বলে, ঠিক আছে? যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতে রাষ্ট্র কাকে বলে এটা বলে না, আমাদের জাস্ট বলে দিয়েছে যে রাষ্ট্র কাকে বলে। এখন দেখো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তরটা কি বলতেছে, যে ক নম্বর বলতেছে রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ। কি বলতেছে? ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মাধ্যমে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারে প্রতিষ্ঠিত হয়। দেখো এইটার মধ্যে আমাদের কি একটি রাষ্ট্রের 4টা উপাদান আছে, 4টা উপাদানে উল্লেখ করা আছে। একটা ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ, ভূখণ্ড ভিত্তিক। দেখো তারপরে যার সংগঠিত সরকার ও জনসমষ্টি আছে, তার মানে কি সরকার আছে, জনসমষ্টি আছে, যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর কি সার্বভৌম ক্ষমতা আছে। তো দেখো এটা কেমন প্রতিষ্ঠিত হয়, এটা কেমন বলছে কি রাষ্ট্র। এরপরে আমাদের খ নম্বর কোশ্চেনে বলতেছে কি যে আইনের দৃষ্টিতে সাম্য ধারণাটি ব্যাখ্যা করো। কি যে আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বোঝায়, ধারণাটি ব্যাখ্যা করতে বলতেছে। যে আইনের দৃষ্টিতে সাম্য বলতে বোঝানো হয়েছে যে আইনের চোখে সবাই সমান। কি বলতেছে? যে আইনের চোখে সবাই সমান, অর্থাৎ সমাজে ধনী দরিদ্র, সবল দুর্বল, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকলেই সমান। এখন যে আইনের দৃষ্টিতে সাম্য বলতে এটাই বোঝা যাচ্ছে। অর্থাৎ সাম্য বলতে কি, সাম্য অর্থ হচ্ছে কি সমান। দেখো যে সাম্য অর্থ কি সমান, তাহলে কি আইনের দৃষ্টিতে সকলেই সমান। এখন সকল বলতে কি বোঝাইতেছে? যে ধনী বলে কি যে তুমি একটু আইনের বেশি কি অধিকার পাবা এমন না। কি ধনীরও যতটুকু দরিদ্র যতটুকু। আবার সবল হইলে তুমি যে একটু কি আইনের বেশি প্রাধান্য পাবা এমন না, দুর্বলও যতটুকু পাবে সবলও ততটুকু পাবে। তারপরে জাতি ধর্ম বর্ণ। এখন দেখো যে ধর্ম বর্ণ সম্প্রদায় বলতে কি বলতেছে, এখন মনে করো যে তুমি আমাদের দেশ তো মূলত কি ইসলামিক রাষ্ট্র, তাই না? ইসলাম আমাদের দেশ হচ্ছে কি যে আমাদের দেশে প্রায় 90-95% হচ্ছে মুসলমান। এখন মুসলমান হলে যে তোমাকে বেশি আইনের প্রাধান্য দিবে এমন না। কি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে, কি বলতেছে নির্বিশেষে সকলেই সমান। কি এখানে সকলের আইনের দৃষ্টিতে সকলেই সমান। এরপরে বলতেছে আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না। কি আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না, সকলের জন্য একই আইন প্রযোজ্য। এখন কি সকলের জন্য কি একই আইন প্রযোজ্য। সকলের জন্য বলতে কি যে ধনীর জন্য যে আইন প্রযোজ্য দরিদ্রের জন্য সে আইন প্রযোজ্য, সবলের জন্য দুর্বলের জন্য, এবং জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য কি আইন সমান। বলতেছে রাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতা তখনই খর্ব হয় যখন আইনের অনুশাসন থাকে না। এখন দেখো যে ব্যক্তি স্বাধীনতা খর্ব হয় কি ভেঙে যায় কখন, বলতেছে আইনের অনুশাসন না থাকলে। দেখো যখন আইনের অনুশাসন না থাকবে, তুমি মনে করো যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে তার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে, যখন স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে তখনই কি স্বাধীনতা খর্ব হবে, তখন আইনের অনুশাসন না থাকলে। যে এখানে আইনের কোনো অনুশাসন নেই, কি যে অনুশাসন বলতে কি যে আইনের কোনো শাসন নেই যেখানে। তারপর বলতেছে আইনের স্বভাবে কি আইনের শাসনের অভাবে কি হয়, হয়রানির শিকার হতে পারে। দেখো যেখানে আইনের শাসন নাই সেখানে বিভিন্ন ধরনের কি হয়রানির শিকার হতে পারে। এরপরে বলতেছে যে বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে আইনের শাসন কায়েম হয় না। কি যে বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না হলে আইনের শাসন কায়েম হয় না। এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। দেখো বলতেছে উদ্দীপকে নবগঠিত সরকার যে বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব দেন তা রাষ্ট্রের কোন ধরনের কাজ। আমরা একটু উদ্দীপকটা দেখি। দেখো যে বলতেছে জনগণের শিক্ষার উপর, যে বলতেছে যে এরপরে গুরুত্ব প্রদান করেন, সর্বাধিক গুরুত্ব প্রদান করেন হচ্ছে কোনটার উপর বলতো, ক্ষমতা লাভের উপর নবগঠিত সরকার সর্বাধিক গুরুত্ব প্রদান করেন আইন শৃঙ্খলা রক্ষার প্রতি। দেখো এই যে আইন শৃঙ্খলা রক্ষার প্রতি সবচেয়ে গুরুত্ব প্রদান করে, তো বলতেছে যে এই আইন শৃঙ্খলা রক্ষাটা
যে উদ্দীপক ও নবগঠিত সরকার যে বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব দেন, এখন আইন শৃঙ্খলার প্রতি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, বলতেছে তার রাষ্ট্রের কোন ধরনের অন্তর্ভুক্ত কাজের অন্তর্ভুক্ত। তো রাষ্ট্র দুই ধরনের কাজ করে থাকে, একটা মুখ্য কার্যাবলী আর একটা হচ্ছে কি ঐচ্ছিক বা কি কল্যাণমূলক কার্যাবলী। তো এই কাজটা আমাদের কি কোন কার্যাবলীর মধ্যে পড়ে আমরা বুঝতে পারতেছি। দেখো আইন শৃঙ্খলা রক্ষা করা এটা আমাদের হচ্ছে কি যে আমাদের হচ্ছে ঐচ্ছিক না, আমাদের হচ্ছে মুখ্য কার্যাবলীর মধ্যে পড়ে, কি মুখ্য কার্যাবলী। এখন দেখো আমাদের গ নম্বর কোশ্চেনটা উত্তরে কি বলতেছে, বলতেছে যে উদ্দীপকের নবগঠিত সরকার যে বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে কি রাষ্ট্রের মুখ্য কাজের অন্তর্ভুক্ত, কি মুখ্য কাজের মধ্যে অন্তর্ভুক্ত। এখন বলতেছে যে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মানুষের সমাজের কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে কি আইন বলে। তাহলে আইন কাকে বলে আমরা প্রথমে সংজ্ঞাটা দিয়েছি। দেখো যে সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সমাজের কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকে আইন বলে। এখন দেখো ওই আইনটা কি হবে, মানুষের এবং সমাজের কল্যাণের জন্য গৃহীত হবে। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সম্মত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য ও বা মুখ্য কার্য বলে বলা হয়। দেখো যে যে সম্মত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে আমরা বলছি কি অপরিহার্য কাজ। কিসের জন্য? রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য। এখন বলতেছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের সবচেয়ে কি রাষ্ট্রের প্রাথমিক কাজ বা দায়িত্ব। দেখো প্রাথমিক কাজ বা দায়িত্ব হচ্ছে কি আমাদের রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা। রাষ্ট্র যে সম্মত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ বলে। আমরা একটু দেখলাম যে আইন শৃঙ্খলা নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার নিশ্চয়তা থেকে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি। তো দেখো রাষ্ট্র আমাদের কিভাবে সৃষ্টি হয়েছে, নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে নিশ্চয়তার ক্ষেত্রে দেখো থেকে যে রাষ্ট্র নামক সংগঠনের সৃষ্টি হয়, যে জনসাধারণকে আইন মেনে চলতে বাধ্য করা, সমাজে শান্তি ভক্ষণকারীদের কি শান্তির বিধান কি শাস্তির বিধান এবং কি সামগ্রিক অভ্যন্তরীণ শক্তি শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের প্রধান কাজ। এ লক্ষ্যে রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। কি করে থাকে? রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে থাকে। এখন বলতেছে যে রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ এবং অন্যান্য আধা সামরিক বাহিনী গড়ে তোলে। কি করে থাকে? পুলিশ এবং অন্যান্য আধা সামরিক বাহিনী গড়ে তোলে। দেখো যে রাষ্ট্র আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা জানি যে পুলিশ এবং আধা সামরিক বাহিনী গড়ে তোলে। রাষ্ট্রীয় আইনসভা বা পার্লামেন্টের মাধ্যমে আইন প্রণীত হয়। দেখো রাষ্ট্রীয় আইনসভা বা পার্লামেন্টের মাধ্যমে কি একটা আইন প্রণীত হয়। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট প্রভৃতি বিচারালয়ের মাধ্যমে দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের আবশ্যিক কাজের মধ্যে পড়ে। এছাড়াও জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী। কি এগুলো হচ্ছে রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী। এগুলো কি কি করতে হয়? নিরাপত্তা প্রতিদিনই কি জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী। এগুলো কি প্রতিনিয়তই করতে হয় একটি রাষ্ট্রকে। সম্পাদন, নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পরিচালনা প্রভৃতি রাষ্ট্রের মুখ্য কার্যাবলী। দেখো এগুলোকে আমরা বলছি কি রাষ্ট্রের মুখ্য কার্যাবলী। তার জন্য বলতেছে তাই উদ্দীপকের সর্বাধিক গুরুত্ব দেওয়া বিষয়টি রাষ্ট্রের মুখ্য কাজ। কি বলতেছে? সর্বাধিক যে গুরুত্বটা দিয়েছিল সেই কাজটাকে আমরা বলছি কি মুখ্য কাজ বলতেছি। এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত সরকারের পরবর্তী গুরুত্ব প্রদানকারী বিষয়টি রাষ্ট্রের যে ধরনের কাজ অন্তর্ভুক্ত তা রাষ্ট্র কোনোভাবে কোনোভাবে অস্বীকার করতে পারে না। উক্তিটি ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে কি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিল, জনগণের শিক্ষার উপর, কারণ শিক্ষিত জনগণই রাষ্ট্রের বড় সম্পদ। এখন বলতেছে যে আধুনিক রাষ্ট্র কোনোভাবে অস্বীকার করতে পারে না। এখন উক্তিটি যথার্থ নিরূপণ করতে বলতেছে। আমরা একটু দেখি। দেখো ঘ নম্বর কোশ্চেনটা যে উদ্দীপকের উল্লেখিত সরকারের পরবর্তী গুরুত্ব প্রদানকারী বিষয়টি রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী অন্তর্ভুক্ত। কি রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। রাষ্ট্র যে কাজগুলো জনসাধারণের কল্যাণের জন্য করে থাকে তাকে কল্যাণমূলক কাজ বলে। আমরা জানি যে রাষ্ট্র যে জনগণের কল্যাণের জন্য যে কাজগুলো করে থাকে তাকে কল্যাণমূলক কাজ বলে। যে বলতেছে যে কোনো রাষ্ট্র এই কল্যাণমূলক কার্যাবলী অস্বীকার করতে পারে না। কি বলতেছে? যে কোনো রাষ্ট্র এই কল্যাণমূলক কার্যাবলী কি করতে পারে না? অস্বীকার করতে পারে না। তো প্রত্যেক রাষ্ট্রই কল্যাণমূলক কার্যাবলী প্রদান করে থাকে। আমরা জানি যে প্রত্যেক রাষ্ট্র কি করে থাকে? কল্যাণমূলক কার্যাবলী প্রদান করে থাকে। বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করে। আমরা জানি যে কি
বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই দেখবা যে কি কল্যাণমূলক রাষ্ট্র দাবি করে, কিসের জন্য? যে বলে যে আমরা নাগরিকদের এই ধরনের সুবিধা দিই, আমরা হচ্ছে কি এই সব কাজগুলো করে থাকি। এখন বলতেছে রাজনৈতিক তাত্ত্বিকরা, দেখো রাজনৈতিক তাত্ত্বিকরা এখন একমত যে রাষ্ট্রের ভূমিকা শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা এবং কর আদায়ের মাধ্যমে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত তার ঐচ্ছিক কার্যাবলীও তত বেশি বিস্তৃত। আমরা দেখলাম যে রাষ্ট্র অর্থনৈতিকভাবে যত উন্নত থাকে সেই রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী তত বিস্তৃত থাকবে। যে এখন মনে করো যে কি অর্থনৈতিক যদি ভাবে সবল হয় তাহলে দেখবে যে বেশি পরিমাণ টাকা থাকে, তো বেশি পরিমাণ যখন টাকা থাকবে তখন কি এই ঐচ্ছিক কার্যাবলীগুলো প্রয়োগ করে থাকবে। ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে একটা মনে করো যে শিক্ষিত করে তোলা, একটা রাষ্ট্রকে শিক্ষিত করে তোলা, একটা রাষ্ট্রকে জনগণকে শিক্ষা দেওয়ার জন্য অথবা শিক্ষিত করে তোলার জন্য কি বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। বিনামূল্যে পাঠ্য বই কি করতে হয়, বিতরণ করতে হয়, বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান করতে হয়, এগুলো সরকারের মাধ্যমে। এখন বলতেছে আমাদের কি, দেখো যে রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কি? যে রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষিত জনগোষ্ঠী হচ্ছে কি রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। আমরা জানি কি শিক্ষিত জনগোষ্ঠীর রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। এখন দেখো এই শিক্ষিত জনগোষ্ঠী যখন যা বুঝবে একটা রাষ্ট্রের জন্য, অন্য কোনো মূর্খ ব্যক্তি সেটা বুঝবে না। এখন বলতেছে যে শিক্ষিত নাগরিক তার অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্বন্ধে সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। তারপরে দেখো বলতেছে যে অন্যজন ব্যক্তি, দেখো যে একটু বেশি শিক্ষিত না, মানে শিক্ষা সম্বন্ধে তার যা ধারণা নাই, সে তার অধিকার এবং দায়িত্ব কর্তব্য সম্বন্ধে জানবে না, সচেতন থাকবে না এবং দেশপ্রেম তার ভিতরে থাকবে না। এজন্য রাষ্ট্র শিক্ষা বিস্তারের প্রতি অধিক গুরুত্ব প্রদান করে এবং শিক্ষার সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। সরকার বাধ্যতামূলক কি প্রাথমিক শিক্ষা প্রবর্তন করে থাকে। নারী শিক্ষার উপর গুরুত্ব সহ বয়স্ক শিক্ষা ব্যবস্থা এবং নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। মোট কথা, আধুনিক শিক্ষা ব্যবস্থা গৌণ এবং ঐচ্ছিক কার্যাবলীর অপেক্ষা কোনো সুযোগ নেই। কি? যে এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা গৌণ বা ঐচ্ছিক কার্যাবলীর উপেক্ষার কি কোনো সুযোগ নেই। এখন দেখো এই যে এই শিক্ষাটাকে যদি আমরা কি কোনোভাবে যে ছাড় দিই যে এই কার্যাবলীটা আমরা প্রদান করব না, এই কার্যাবলীটা আমরা করব না, তাহলে একটি রাষ্ট্র অবশ্যই কি টিকে থাকতে পারবে না। আমরা বললাম যে কি একটি রাষ্ট্রের সবচেয়ে কি যে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী। তো শিক্ষিত জনগোষ্ঠী যদি ভালো না থাকে তাহলে কি দেখবা যে ওই রাষ্ট্র পরবর্তীতে ধ্বংস হয়ে যাবে। একজন কি দেশপ্রেমে উদ্বুদ্ধ ব্যক্তি যদি কি শিক্ষিত ব্যক্তি যে মানে যতটা রাষ্ট্র সম্পর্কে জানে অন্য ব্যক্তি তো জানবে না, তো অন্য ব্যক্তি না জানলে কি হবে পরবর্তীতে দেখবে যে কি রাষ্ট্রকে বহিঃশত্রু আক্রমণ করবে, তখন কি তার দেশটা অন্য দেশের অধীনে চলে যাবে। তার জন্য কি অবশ্যই একটা রাষ্ট্রকে শিক্ষিত জনগোষ্ঠী করে তুলতে হবে। তো দেখো এর মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আবার একটা সৃজনশীল নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।